এই জীবনটাই হয়েছে গিভ অ্যান্ড টেক। আপনি কিছু দিবেন, তার বিনিময়ে কিছু পাবেন। আর যদি শুধু নিতেই জানেন, দিতে জানেন না, তাহলে সেই জীবনে পাবেন হতাশা, দুঃখ এবং এক গাদা কথা শুনবেন। এবং যে আপনাকে কথা শোনাবে সে হবে একদম আপনার কাছের লোক, আপনার ভালোবাসার লোক। যে কথাটুকু আপনি সহ্য করতে পারবেন না, হজমও করতে পারবেন না। তিলে তিলে নিজের জীবনটাই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই ভালো আছেন। নাস্তার পর্ব শেষ করে দুপুরে রান্না এসেছি। আর বুঝতেই পারছেন, যখন আমি নাস্তা বানাই তারপর ভালো করে রান্নার রুমটা ক্লিন করি। তো রান্নার রুমের কাউন্টারের উপরে যে গাছটা, সেটা একটু চেঞ্জ করলাম। পৃথিবীটা খুবই স্বার্থপর। ভিডিওর প্রথমে শুরুর যে কথাগুলো আমি বলেছিলাম যে জীবনটাই হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি যদি কিছু দিতে পারেন, তার বিনিময়ে কিছু পাবেন। আসলে পৃথিবীর নিয়মটা এমন হয়ে গিয়েছে। নিয়ম হয়নি, আমরা নিয়ম করেছি। বেশিরভাগ আপুদের কমেন্টস পাই, ঘরে বসে কিছু করতে চাই, নিজে কিছু করতে চাই, স্বাবলম্বী হতে চাই। তো একজন মেয়ে মানুষ স্বাবলম্বী হওয়া, নিজে কিছু করা, সেটা কিন্তু চারটিখানি কথা নয়। তো সেটা করতে হলে আপনাকে ঘাত প্রতিঘাত সংগ্রাম অনেক কিছু করতে হবে। কোন মেয়েগুলা সংসারে সুখী হয় না এবং ইউটিউবিং করতে এসে তারা আরও নাস্তানা বোধ হয়, আমি তাদের সম্পর্কে আজকে কিছু কথা বলবো। তার আগে ভিডিও সংক্রান্ত কিছু কথা বলতেছি। গতরাত্রে আপনাদের ভাইয়া আসার সময় এখানে খেজুর, তারপর ভাজা বাদাম আর নিয়েছে চালের গুঁড়া। তো সেগুলো রিফিল করা হয়নি। নাস্তা খেয়ে আমি আমার আজকে পাখির বারান্দাটা পরিষ্কার করেছি। তারপর আমি গোসল করে নিয়েছি। এরপরে আসলাম আমি খেজুরগুলা এবং বাদামগুলা রেখে দিব আর কি। তো চালের গুঁড়াটা আর ঢুকাবো না, সেটা পলিথিন মুড়িয়ে আমার জাদুর বক্সের মধ্যে রেখে দিব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ঘরে খেজুর নেই সে ঘরে নাকি খাবারই নেই। যেদিন আমি এই হাদিসটা পড়েছি সেদিন থেকে আমি চেষ্টা করি সবসময় যেন আমার ঘরে খেজুর থাকে। দেখবেন তো, আমাদের কি এমন কোনো ঘর আছে যেখানে একদিনও আছে যে চাল থাকে না? সব সময় আমাদের ঘরে চাল থাকে, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি। তো চালটা শেষ হলে আমাদের মাথাটা খারাপ হয়ে যায়। তো তার সাথে সাথে চালটাকে যদি আমি মনে করি খেজুরের সঙ্গেও জুড়ে দেই, যে খেজুরও থাকতে হবে, তাহলে আমার মনে হয় খেজুর ঘরে থাকা অসম্ভব কিছু হবে না। তা আমি চেষ্টা করি, আসলে হয়তো সবার পক্ষে সম্ভব না। তো যাই হোক, খেজুরগুলো রেখে দিলাম, কিছু ডাইনিংয়ে রাখবো, আর যেটা বয়মে রেখেছি সেটা আমার রান্নার রুমে রেখে দেব। আর এখানে এগুলা হচ্ছে ভাজা বাদাম। আমাদের বাসায় বাদাম খেতে সবাই পছন্দ করে। তো সবসময় চীনা বাদাম আমাদের ঘরে থাকে, যেটা ভেজে খেতে হয়। তো সেটা আমি বেশিরভাগ ভিজিয়ে রোস্টে ইউজ করি। তো বেশি একটা ভাজতে চাই না, তার জন্য আপনাদের ভাইয়া ভাজা বাদাম নিয়ে এসেছে। তো ইউটিউব সংক্রান্ত কথা বলতে নিয়েছি। এক আপুর প্রশ্ন ছিল, উনি ইউটিউবিং করতে এসে ওনার হাজব্যান্ডের ভাইয়ার অনেক কথা শুনতে হচ্ছে। যারা আমরা প্রথম ইউটিউবিং শুরু করি, তারা কিন্তু সবাই, যদি স্বামীদের এরকম সেরকম সহযোগিতা না করে, সবাই আমরা কথা শুনি একটু একটু। তবে কারা বেশি কথা শুনে সেটা জানেন? এক তো আপনার স্বামী তেমন একটা রাজি না, হয়তো একটু জোরাজুরি করে আপনি অনেক কষ্ট করে রাজি করিয়ে ইউটিউবে এসেছেন ভালো কথা। আপনার সংসারটা যেভাবে চলতেছে, সেখান থেকে একটু একটু ছোট ছোট ভিডিও নিয়ে আপনি আপলোড করেন। তাতে হবে কি, আপনার সংসারের উপর চাপ পড়বে না এবং আপনার স্বামীও আপনাকে বকাঝকা করবে না। কিন্তু যখন আপনি ইউটিউবিং করার জন্য বায়না ধরবেন, এটা লাগবে ওটা লাগবে, ঘরটাকে আরেকটু সাজানো লাগবে, নতুন নতুন জিনিস কেনা লাগবে, আজকে একটা নতুন হাঁড়ি কিনা লাগবে, কালকে একটা শোপিস কিনা লাগবে, পরশু আর একটু সুন্দর মোবাইল কিনা লাগবে, তাহলে কি আপনাকে ইউটিউবিং করতে দিবে? আরও বিরক্ত হবে। তো এইসব করে যদি আপনি ভালোই একটা মোটা অঙ্কের ইনকাম করতে পারেন, তাহলে তো আপনার বর খুশি হবে। আর যদি সেটাও কপালে না জুটে, তাহলে প্রতিদিনে আপনাকে শুনতে হবে এইসব ছাতা মাথা করে কি লাভ। তা আসলে আমি সত্যি করে বলছি, আমি যখন ইউটিউবিং শুরু করতে চেয়েছিলাম, আপনাদের ভাইয়া আমাকে বলেছিল ভালো একটা মোবাইল কিনে দিই, তারপর না হয় শুরু করো। আমি বলেছি দরকার নেই, আমার ক্যামেরাটা যতই খারাপ হোক না কেন, আমি ভিডিও শুরু করব। তো এটা দিয়ে যদি আমার কপালে থাকে ভাইরাল কিছু হবে। তো প্রথম তো আমি সব সময় বলি, আমি ইউটিউবে এসে প্রথম ভালো করে ভিডিও আপলোড করে নিই।
তো যাই হোক, তারপর হয়েছে কি, ভিডিও দিচ্ছি তো দিচ্ছি, অনেক ভিডিও দিয়ে ফেলেছি। তার মাঝেই আমার প্রথম ভিডিও ভাইরাল হয়ে আমার 500 সাবস্ক্রাইবার চলে এসেছে। আস্তে আস্তে 500 থেকে 600 700 যখন 1K-তে এবং আমার ওয়াচ টাইমও পূর্ণ হয়ে গিয়েছে, তো তখন তো আমি গুগল অ্যাডসেন্স চিঠি পেয়েছি। আর সেটা পেয়ে যখন আপনার ভাইয়া দেখলো, গুগল অ্যাডসেন্স থেকে তো এমনি এমনি আমাকে চিঠি পাঠায় না, আমি তো তাদের খালতো বোন না, আমি কাজ করেছি বিদায় আমাকে গুগল অ্যাডসেন্স চিঠি দিয়েছে। তখন আপনাদের ভাইয়া একটু উৎসাহ পেয়েছে বা আমাকে একটু উৎসাহ দিয়েছে। তো যাই হোক, ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলতে পারিনি। তো আজ বাচ্চাদের পূজা ছুটি ছিল, 3জনই বাসায়। 3জন বাসায় বলতে নিয়াজের মাদ্রাসা ছিল, স্কুলটা বন্ধ ছিল। তা আমার কেন জানি মনে হয়েছিল আজকে সাদা পোলাও আর হয়েছে জাল জাল চিকেন খাবো। তো সেটা মনে করে আমি এই তো পোলাও রান্না করেছি, একদম বেশি করে মশলা দিয়ে চিকেন রান্না করেছি আর বেগুন ভেজেছি। যে চিকেনটা রান্না করেছি এটা দেখেছেন অনেক লোভনীয়, আর এই চিকেনটা আমি রান্না করেছি বিশেষ একটা মশলা দিয়ে। তো আপনারা যদি সেটার রেসিপি দেখতে চান অবশ্যই আমি শেয়ার করব। তো যখনই পোলাও খিচুড়ি এখন রান্না করি শিশির আপুর কথা বেশি মনে পড়ে, যেহেতু শিশির আপুর থেকে আনা ঘিটা ইউজ করি। আসলে ঘিটার গ্রানটা অসাধারণ, দিলেও ভালো লাগে, তাই আসলে বাচ্চারাও এখন পছন্দ করে। ওরা কিন্তু আগে একদমই ঘি খেতে চাইতো না। তো আমার রান্না টান্না কিন্তু শেষ। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর অনেক অংশ আমি শেষ করে ফেলেছি। তো তারপর যা বলতে চেয়েছিলাম আর কি, তো আমি তখন ইউটিউবিং তো শুরু করেছি যখন গুগল অ্যাডসেন্সের চিঠি এসেছে। তারপরের থেকে আমি হুমড়ি খেয়ে কাজ করেছি। তো এর মাঝে যে আসলে দেখা যায় যে অনেক ব্যস্ততায় কাটিয়েছি, অনেক ভিডিও ছেড়েছি। তারপর আল্লাহ সহায় হয়েছে, আমি প্রথম পেমেন্ট পেয়েছি। তো এখন ধরে তো কাজ করতেছি, করেই যাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে সেই প্রত্যাশায়। তাই যারা ইউটিউবিং শুরু করবেন ভাবছেন তাদের কাছে অনুরোধ, যা আছে সেটা নিয়ে লেগে পড়ুন। যেটা আছে সেটাকে একটু হাইলাইটস করে ভিডিও দেওয়া শুরু করুন। একদম দামি মোবাইল দামি ক্যামেরা দিয়ে শুরু করতে হবে তা কিন্তু নয়। আপনার ভাগ্যে যদি থাকে এটা থেকে ঘষে মেজে আল্লাহ পাক আপনাকে কিছু দিবেন। তো আমি তো গোসল করে ফেলেছি, খাবারও রেডি। তো এখন আর গোসলের প্যারা নাই। আর দেখা যায় যখন গরমের সময় হয় সব কাজকর্ম শেষ করে আমি গোসল করি, তখন তো শরীর খুব ঘামায়। আর এখন তো শরীর আর ঘামায় না, তাই এখন চেষ্টা করি মানে সকালের নাস্তা শেষ করে কিছু কাজ করে গোসল করেও রান্নাটা বসাই। তো যাই হোক, এই তো সালাদ কেটে নিচ্ছি। আর যখন টমেটো সিজন থাকে, কাঁচা টমেটো আমি এভাবে কেটে হালকা লবণ দিয়ে নিই, আর সেটা পোলাওর সাথে খাই, আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এই তো সালাডটা রেডি করে নিচ্ছি। আর শসা ছিল না বাসায়, তো তার জন্য লেবু, পেঁয়াজ আর হয়েছে কাঁচামরিচ, টমেটো সেটাই নিয়েছি আর কি। তো খেয়ে দেখবেন আপনারা পোলাওর সাথে এইভাবে টমেটোটা, আমার কাছে তো ভালোই লাগে এই আর কি। তো আমার গত ভিডিওতে আপুদের কিছু প্রশ্ন জানা ছিল, পাশাপাশি কিছু কমেন্টস পড়ার কথা ছিল। তো আজকে আসলে একটু তাড়াহুড়া ছিল, তার জন্য আমি কমেন্টসগুলো রেডি করতে পারিনি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই কমেন্টসগুলো পড়ব। আমার যে আপুরা আজকে ওনাদের কমেন্টসগুলো পড়ার কথা ছিল, রাগ করবেন না প্লিজ। তো সালাদ কাটাকাটিও শেষ করে ফেলেছি, এখন আবার এই খাবারগুলো আমার ডাইনিংয়ে সার্ভ করতে হবে। তা আসলে আমরা যারা গৃহিণী সারাদিনে কাজ করতে থাকি, মাঝে মাঝে খুব বিরক্ত মনে করি, আবার মাঝে মাঝে সংসারে কাজ করতেও ভালোবাসি। তো এই তো ডাইনিংয়ে রেখে দিচ্ছি। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি কিন্তু নাস্তা খাওয়ার পরে ছাদে গিয়েছিলাম, সেখানেও আপনাদের জন্য ভিডিও করেছিলাম। আর ছাদ থেকে কী এনেছি সেটা ডাইনিংয়ে দেখতে পাচ্ছেন। তো যদিও আমি ছাদের ভিডিওটা পরে আর কি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো এই তো মজার খাবার। আর বিশ্বাস করেন আজকে চিকেনটা খুবই মজা হয়েছিল। আপনাদের ভাইয়া তো খেয়ে বলতেছে একদম স্পেশাল চিকেন। জেবা মুবাশিরা আইডি থেকে আমাদের সুপি আপুর ছেলে ফাহিম বাবা আজকে যদি আমার ভিডিও দেখে হয়তো আজকে বলবে, আন্টি আজকে কেন আবার মাংস পোলাও রান্না করেছে। তো বাবা আজকে তোমাকে বলছি, আজকে আন্টির পোলাও মাংস খেতে ইচ্ছা করছে। তো সেটা আসলে ফ্রিজে আমার বড় মাছ ছিল আর গরু মাংস ছিল, কিন্তু আমি সেটা রান্না করিনি, কারণ আমার চিকেন খেতে ইচ্ছা করছিল খুব ঝাল দিয়ে। তো এই তো মজাদার চিকেন নিয়ে এখনই খেতে বসে পড়েছি। তারপর ওই যে ছাদে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছাদে গিয়েছি, অনেকগুলা কাপড় দিয়েছি, পাশাপাশি উপরে ছাদে যে গাছগুলো লাগিয়েছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তারপর আমি ভিডিও থেকে বিদায় নেব।
এই তো আমার গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, লাউ গাছটা প্রথম একদমই ঝিমিয়ে গিয়েছিল। প্রথম দিকে তো দেখছেন আপনারা খুব সুন্দর ছিল, তবে ছাদে 2টা লাউ হওয়ার পর আর একটাও ছাদে লাউ ঠিকই। তো এখন দেখলাম আবার বেশ কিছু লাউ বের হয়েছে। মাঝখানেও অনেক লাউ বের হয়েছিল, তো সেগুলো কেন জানি খুব শুধু কালো হয়ে যাচ্ছে। তো আমার যে আপুরা বাগান করেন বা লাউ গাছ আছে, লাউ ধরে, তারা আমাকে জানাবেন লাউগুলা কালো কালো হয়ে যায় কেন। আর এখন আবার অনেক লাউ বের হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই লাউগুলা কিভাবে কি করলে টিকে যাবে সেটা একটু কমেন্টস করে জানাবেন। আর মাশাআল্লাহ এখন আমার গাছে অনেক টমেটো আছে। তো কিছু টমেটো তো আমি ছিঁড়ে এখনও নিয়ে যাব। তো কেন নিয়ে যাই সেটা তো আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখেন। আর দেখেন এই যে লাউ বের হয়েছে। তো অনেক আশা করতেছি যে যদি কয়টা আবার লাউ খাওয়া যায়। আর এই তো দেখলাম করলার ভিতরে এই করলাটাই বড় হয়েছে। তো বাসায় করলা আছে, তার জন্য দেখলাম এই করলাটা পেকে যাবে, তো সেটাও কিন্তু আমি ছিঁড়ে ফেলেছি। ইট পাথরের শহরে যদি নিজে লাগিয়ে একটু সবুজ শাকসবজি, একদম অর্গানিক, কোনো সার নেই, ভেজাল নেই, সেটা খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে। তো আমরা যারা শহরে থাকি তারা ইচ্ছা করলেই যদি ছাদে গাছ লাগানোর সুযোগ থাকে অবশ্যই ছাদে গাছ লাগাবেন। আর যদি সেই সুযোগ না থাকে আপনার ছোট্ট বারান্দায়ও এরকম টমেটো গাছ, লাউ গাছ, বিভিন্ন শাকসবজির গাছ লাগাতে পারেন। তো গ্রামে সেই ফিলটা পাবেন আর কি। তো যাই হোক, এই তো বাসায় চলে যাচ্ছি। আর বাসায় তো দেখেছেন কতগুলো টমেটো নিয়েছি, পরে আরও কয়টা ছিঁড়েছিলাম। তো এই তো বাসায় যাচ্ছি। আর বিকালবেলা আমি টমেটো সস বানিয়েছি লাল টুকটুকে টমেটো দিয়ে। তো এই সসের রেসিপিটা যদি দেখতে চান আমি আমার এমএন কুক চ্যানেলে ভিডিওটা আপলোড করব, তো আপনারা দেখে আসতে পারেন। না যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনাদের নিকট শেষ মুহূর্তে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো টমেটো সসটা খাওয়ার পর রিভিউ দিচ্ছি, অনেক মজা হয়েছিল, দেখে হয়তো বুঝতে পারতেছেন। আর এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।